ছোট একটা খেজুর খেলেও খুব দ্রুত আমাদের বডিতে সুগারটা বা গ্লুকোজটা পৌঁছে যাচ্ছে এবং আমরা সাথে সাথে কিন্তু এনার্জেটিক ফিল করছি। সেহরিতে কি আসলে ভরপেট খেতে হবে? কি খাবারটা খাচ্ছেন সেহরিতে সেটাই ডিপেন্ড করবে আপনি এই পরের দিনটা আপনি কেমন থাকবেন। অনেকে রমজান মাসে ওজন কমাতে চায়, তারা আসলে কি করবে? অনেকে মনে করছে আমরা লং টাইম না খেয়ে থাকছি তাহলে বোধহয় আমাদের মাস শেষে ওজন কমে যাবে। ক্যালোরি যদি সামহাও তার ফুলফিল হয়ে যায় ডেইলি রিকোয়ারমেন্টে, তাহলে কিন্তু তার সারাদিন না খেয়ে থেকেও কোনো লাভ হবে না, আলটিমেটলি তার ওজন কমবে না। রোজার মাসে আসলে কতখানি ওজন কমানো স্বাস্থ্যসম্মত? নর্মালি 1 মাসে 5 কেজি কমানোটা এটা স্বাস্থ্যসম্মত। দর্শক, জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিন। আজ আমরা কথা বলবো রমজানের খাদ্যাভ্যাস নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। রমজান মাস শুরু হয়ে গেছে, রমজানে কি খাবার নিয়ে বাড়তি কোনো সতর্কতার প্রয়োজন আছে? এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটি কথা। আমরা সহজেই বুঝে ফেলি যে রমজান মানে কিন্তু একটু আমাদের স্পেশাল কেয়ার। আমরা সারা বছর আমাদের 12 মাস বলে থাকি আমাদের পুরো একটা বছরে, তার মধ্যে আমরা 11টি মাসই কিন্তু একটা নিয়মের মধ্যে চলি। শুধুমাত্র একটা মাস দেখা যাচ্ছে আমাদের ব্যতিক্রম হয়ে যাচ্ছে। আমরা সারাদিনে 3 বেলা খাচ্ছি, সেখানে আমরা হয়তো সারাদিন একদমই না খেয়ে আমাদের একবার ইফতার এবং সেহরিতে খাবারটি খেতে হচ্ছে। তো এর মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পেশেন্ট, যারা আর কি ডায়াবেটিক পেশেন্ট, কিডনি পেশেন্ট বা হার্টের সমস্যা আছে বা নানান ধরনের মেডিসিন খাচ্ছেন, অথবা কেউ আছে অন্য টাইপের প্রবলেম নিয়ে আছে। এছাড়াও আমরা যারা নর্মাল সাধারণ মানুষ আছি সুস্থ, তারাও দেখা যাচ্ছে একটু ব্যতিক্রম হয়। তো সবার জন্য আমি মনে করি রমজানে একটু কেয়ারফুল থাকাটাই ভালো, কারণ আমাদের মূল উদ্দেশ্য যে আমরা আসলে রোজা পালন করব আল্লাহকে খুশি করার জন্য, এবং কোনোভাবে যদি আমরা অসুস্থ হয়ে যাই তাহলে কিন্তু আমাদের এই রোজাটা আমরা পালন করতে ব্যাহত হব। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের অবশ্যই একটু এই মাসটাতে একটু এক্সট্রা কেয়ার আমাদের নেওয়া উচিত। আচ্ছা, আপনি এক্সট্রা কেয়ারের কথা বলেন। রমজানে ইফতার খুবই আগ্রহের একটা বিষয় সবার মধ্যে। ইফতারে আসলে কি করতে হবে, কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না? ইফতারটা কেন ইম্পর্টেন্ট গুরুত্ব দেয়া, কারণ আমরা যখন লং টাইম ফাস্টিং থাকি সেই সময়ের পরে আমরা এমন কিছু খাবার নির্বাচন করতে হবে যে খাবারটি আমাদের সহজেই বডিতে গ্লুকোজ প্রোভাইড করবে, আমাদের ব্রেইন সেলে গ্লুকোজ পৌঁছাবে, আমরা দ্রুত এনার্জেটিক ফিল করব। এবং এমন কিছু খাবার না খেয়ে ফেলা যেটা খেলে আমরা খালি পেটে আছি, খাওয়ার পরে আমাদের ব্লটিং হচ্ছে, গ্যাস হচ্ছে, ডাইজেশন প্রবলেম হচ্ছে, সেই বিষয়গুলো যেমন লক্ষ্য রাখা। এবং সেই সাথে সুষম পুষ্টি, যেটা আমরা বলে থাকি যে সারাদিন না খেয়ে থাকার পরে আমাদের শরীরে একদিনে তো একটা পুষ্টি রিকোয়ারমেন্ট আছে, যে একটা মানুষের কতটুকু পুষ্টি একদিনে দিতে হবে সেটাও তো আমাকে আসলে এই টাইমের মধ্যে ফুলফিল করতে হবে। সো সেই ক্ষেত্রেও কিন্তু আমাকে ইফতারেও একটা ব্যালেন্স খাবার রাখতে হবে। সো মূলত এই কারণে ইফতারটা খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমি মনে করতে পারি যে খেজুর একটা খুব গুরুত্বপূর্ণ, যে খেজুর আমরা জানি যে গ্লাইসেমিক ইন্ডেক্স কম্পারেটিভলি বেশি এবং এটার মধ্যে পটাশিয়াম আছে। আমরা ছোট একটা খেজুর খেলেও খুব দ্রুত আমাদের বডিতে সুগারটা বা গ্লুকোজটা পৌঁছে যাচ্ছে এবং আমরা সাথে সাথে কিন্তু এনার্জেটিক ফিল করছি। এবং সেই সাথে যদি আমরা ব্যালেন্সড হিসেবে যে কার্বোহাইড্রেট, যেমন চিরা দই রাখতে পারি, কেউ রুটি চিকেন রাখতে পারে, অথবা কেউ চাইলে যাদের ডাইজেশন সমস্যা আছে তারা ভাতও খেতে পারে। পরিমিত পরিমাণে ভাতটাও কিন্তু আমরা ইফতারে রাখতে পারি। তাছাড়া অনেকেই আবার যারা ডায়েট করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে যেমন স্যুপ রাখা যেতে পারে, ফ্রুট সালাদ রাখা যেতে পারে, তার সাথে প্রোটিন হিসেবে আমরা চিকেন, গ্রিল চিকেন করতে পারি, নর্মাল কারি চিকেন হতে পারে, অথবা ডিম বয়েলও আমরা খেয়ে ফেলতে পারি। আর হাইড্রেটেড রাখাটা খুব জরুরি, সে কারণে আমরা ইফতারে একটা ধরনের ড্রিঙ্কস রাখতে পারি। কারণ যদি কোনো ডায়াবেটিস বা কোনো ধরনের এক্সট্রা কোনো সমস্যা না থাকে স্পেসিফিক, সেক্ষেত্রে আমরা ফলের রসটা খেতে পারি, তরমুজ আছে, আপেল আছে, মালটা আছে, এগুলো জুস করে খাওয়া যেতে পারে, অথবা ডাবের পানি রাখা যেতে পারে। আবার যদি কেউ মনে করে যে এই ধরনের কোনো কিছুতে প্রবলেম আছে তাহলে সেই ইসবগুলের ভুসি, একটু সামান্য সল্ট, একটু লেবুর রস দিয়েও কিন্তু সে একটা ড্রিঙ্কস করে খেতে পারে। আর একটা ড্রিঙ্কস আছে যেমন আমরা প্রোবায়োটিক ড্রিঙ্কস বলে থাকি, এটা আমাদের গাটের জন্য খুব ভালো। টক দই থেকে যেগুলো আমরা আসলে বানাচ্ছি, টক দইটা আমরা হয়তো বাসায় একটু পানি দিয়ে মিক্স করে একটু বিট লবণ দিয়ে কিন্তু ওখানে একটা প্রোবায়োটিক ড্রিঙ্কস এর মতো হয়ে যায়। এটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য রোজার মাসে খুব ভালো। আচ্ছা, ইফতারে তো আমরা ভাজা পোড়া খেতে পছন্দ করি, সেক্ষেত্রে কি করতে হবে?
ইফতারে আসলে এটা তো খুব আসলে কি বলবো একটা ঐতিহ্য হয়ে পছন্দের গেছে। জায়গা এবং খুব ট্র্যাডিশনাল একটা ফুড। আমরাও ছোটবেলায় খুব পেঁয়াজু বেগুনিটার খাবারের খুব একটা রীতি ছিল। এখন কিছুটা চেঞ্জ হয়েছে, কারণ আসলে মানুষ নিজের প্রয়োজনেই চেঞ্জ করেছে। অনেক মানুষ আছে যারা চায় না যে তার এই রোজার মাসে বাড়তি কোনো ডিজিজ হয়ে যাক। যেমন ধরেন যে ভাজা পোড়া খাবারটা খেলে আমরা আগে তো কম জেনেছি, এখন সোশ্যাল মিডিয়া বা মানুষের ইন্টারনেটের সুবিধার কারণে অনেক মানুষ জানতে পারে। ভাজা পোড়া খাবার, অতিরিক্ত ডুবো তেলে যে ভাজা খাবার, সেগুলো আমাদের বডিতে যখন যায়, এটাকে ডাইজেস্ট করার জন্য অনেক বেশি পানির ব্যবহার হয়। তো পানির ব্যবহারটা যখন বেড়ে যায় তখন স্বাভাবিকভাবে পানির চাহিদাও বেড়ে যায়। তো আমরা যখন রোজা রাখি তখন কিন্তু আমরা সারাদিন কিন্তু পানি খেতে পারি না। এই শর্ট টাইমের মধ্যে পানি যদি ফুলফিল করা না যায়, ভাজা পোড়া খাবার খেলে আমাদের ডিহাইড্রেশন হতে পারে। এছাড়াও দেখা যাবে যে কারো কোনো সমস্যা নেই, কিন্তু এই একটা মাস ডুবো তেলে ভাজা খাবারে যেটা হচ্ছে ট্রান্সফ্যাট যাচ্ছে। ট্রান্সফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট, যেগুলোর ক্যালোরি অনেক বেশি এবং অন্য দিক থেকে তো হার্মফুল অবশ্যই। সেটা কি করছে, আমাদের হাইপার টেনশনটাকে ক্রিয়েট করে দিতে পারে, আমাদের কোলেস্টেরলের লেভেলের মাত্রাটা সিরামে বাড়িয়ে দিতে পারে, এরকম নানা ধরনের প্রবলেম হতে পারে। আবার অনেক সময় আছে যে যেমন দেখেন ইউরিক অ্যাসিডটা কারোর হয়তো বর্ডার লাইনে আছে, কেউ ওভাবে করে চেক করেনি, কিন্তু দেখা গিয়েছে যে রোজার মাসে ছোলা খাচ্ছে, ছোলার ডালের মানে হালিম বা যে কোনো ডালের হালিম হতে পারে, বা ডালের যে বেসন থেকে আমরা পেঁয়াজু বেগুনি করছি, এগুলো কিন্তু অনেক বেশি আপনার পিউরিন থাকার কারণে ইউরিক অ্যাসিডটা তখন বেড়ে যাচ্ছে। তা আমি মনে করি ভাজা পোড়া খাবারটা এবং আনহেলদি ডায়েটটা যদি আমরা ট্র্যাডিশনাল ফুডের মধ্যে এখনো কন্টিনিউ করি, তাহলে এই প্রবলেমগুলো যাদের আছে বেড়ে যাবে, আদারওয়াইজ যাদের নেই তাদের নতুন করে হয়ে যেতে পারে। তো এগুলো আচ্ছা। আসলে আমাদের এখন বন্ধ করতে হবে। একেবারে বন্ধ করতে হবে নাকি মাঝে 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 যদি এরকম আছে যে আমরা তো আসলে মানে এত তো আসলে আমি বলি যে ফেরেশতা না, যে কিছু তো হলেও আমরা খাই। তো এরকম করা যেতে পারে যে উইকেন্ডে আমরা যখন আচ্ছা। সবাই একসাথে হলাম সেদিন হয়তো রাখা যেতে পারে অল্প পরিমাণে, বা আরো অনেক আইটেম আছে, চিকেন দিয়ে অনেক কিছু করা যায়। এখন হেলদি হেলদি কিছু কিন্তু রেসিপি আছে, যেমন হলো স্টাফ, আমরা বলি ক্যাপসিকাম, যেটা আমরা ক্যাপসিকামের মধ্যে বিফ বা চিকেন দিয়ে, টমেটোর পুর দিয়ে, চিজ দিয়ে বাচ্চাদের জন্য হেলদি আমরা একটা রেসিপি করতে পারি। চিকেন শাসলিকটাও কিন্তু খুব ভালো, যে একদমই যে আমাকে বেগুনি পেঁয়াজুতে যেতে হবে, নট নেসেসারি। বেগুনেরও কিন্তু অনেক রেসিপি আছে যেগুলো আমরা হেলদি উপায়ে বেকড করে বা একটু শ্যালো ফ্রাই করেও কিন্তু অনেকভাবে নিতে পারি। তো আমার মনে হয় যে আমরা আগে যেটা করেছি সেটা মাঝে মাঝে খেলাম, আর রেগুলার আমরা এই আইটেমগুলো দিয়ে একটু প্রসেসটা চেঞ্জ করে ফেললাম। ইফতারের পর আসলে সন্ধ্যা রাতের খাবারটা কিরকম হবে? সন্ধ্যা রাতের খাবার আমি একটু বলি যে হালকা করার জন্য, একটু লাইট করার জন্য। কেননা আমরা কিন্তু যে দুইটা খাবারের মাঝখানে যে টাইমটা, খুবই একটা গ্যাপ কম পাওয়া যাচ্ছে। আমরা ইফতার করছি হয়তো 6টা থেকে 7টার মধ্যে, আবার এদিকে আমাদের কেউ 2টা থেকে 4টার মধ্যে কিন্তু সেহরি করে ফেলছে। তো ইন দ্য মিন টাইম যদি খুব হেভি খাবার খাই, দেখা যায় যে আমাদের ডাইজেশন প্রবলেম হতে পারে, গ্যাস তৈরি হতে পারে, কারণ খাবারটা খুব শর্ট টাইমে ভেরিয়েশন বেশি হলে তখন হজমের সমস্যা হয়। সেই কারণে যদি আমরা কেউ মনে করি স্যুপ খেতে পারি, ফ্রুট সালাদ খেতে পারি, ভেজিটেবল সালাদ খেতে পারি, কেউ চাইলে যদি কেউ ভাতও খেতে চায়, আমি বলবো খুব কম পরিমাণে খেতে হবে, বেশি না। অল্প পরিমাণে সে ভাত খেলো, তার সাথে লাইট সবজি, একটু প্রোটিন নিল, তাহলে হয়ে যাবে। আর যদি কেউ ওয়েট ম্যানেজমেন্ট করতে চায়, তাহলে আমি মনে করি মাঝখানে রাতের খাবারটা অফ করে দিয়ে সে শুধুমাত্র একটা খেজুর বা ডিম সিদ্ধ এরকম হালকা কিছু নিলেও হয়ে যাবে। আচ্ছা, সেহরিতে কি আসলে ভরপেট খেতে হবে? অনেকেই তো সেহরিতে খায় না, তাহলে কি আচ্ছা। সমস্যা হয়? সেহরিটা যেটা হয় যে মানে এটা আমরা বলে থাকি যে সারাদিন যে আপনি রোজা রাখবেন সেটার জন্য একটা প্রিপারেশন, মানে আপনি কি খাবারটা খাচ্ছেন সেহরিতে সেটাই ডিপেন্ড করবে আপনি এই পরের দিনটা আপনি কেমন থাকবেন। এমন হয়েছে অনেকেই, মানে আপনি একটু আগে বলছিলেন আপু, যে অনেকেই সেহরিতে না খেয়েই হলো রোজা রাখে। জি। তো সেটাও একটা ব্যাপার যে না খেয়ে রোজা রাখা যাবে না। না খেয়ে রোজা রাখলে যেটা হয় যে হয়তো সে সার্ভাইভ করতে পারবে, কারণ আমাদের তো গ্লাইকোজেন থাকেই লিভারে, সো ওটা আমাকে ব্যাকআপ দিবে যে হ্যাঁ আমি যদি কমও খাই ভেতর থেকে আমাদের ফ্যাটটা বার্ন হবে, আমাদেরকে এনার্জি প্রোভাইড করবে। কিন্তু মেইনলি যদি আমরা একেবারেই কম খাই বা না খাই, তখন আমাদের ব্রেইনের জন্য কিন্তু গ্লুকোজ ডিরেক্ট দরকার হয়। তো সেটা দেখা যাবে গ্যাপ পড়বে, একটু দেরি হবে, এবং আমাদের
মাথা ব্যথা হতে পারে, যখন গ্লুকোজ শর্ট হয়ে যায় আমাদের একটু মেজাজ খিটখিটা হতে পারে, দুর্বল হয়ে যেতে পারে। এটা সবচেয়ে ইজিয়েস্ট যে ফাংশনিংটা হয়, যে কম খেলে বা না খেলে অনেক উইক ফিল হয়। তা আমি মনে করি যে না খেয়ে সেহরিতে থাকাই যাবে না, সেহরি করতে হবে এবং এমন কিছু কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমাদেরকে নির্বাচন করতে হবে যেটা আমাদের ধীরে ধীরে ব্লাডে সুগারটা পৌঁছাবে, যেন ক্ষুধার অনুভূতিটা আমাদের কম হয়। আর এক্ষেত্রে যেমন আমরা লাল চালের ভাত, রুটি, ওটস সবকিছু আমরা খেতে পারি, ডাল রাখতে পারি, ডাল ভর্তা করেও খাওয়া যেতে পারে। যাদের ডালের সমস্যা আছে তারা অ্যাভয়েড করবে, শাকসবজিটা খাবে। লিফি ভেজিটেবলস যদি আমরা একটু সুপি করে খেতে পারি সেটাও খুবই ভালো। প্রোটিন হিসেবে তো অবশ্যই প্রোটিনটা খুব ইম্পর্টেন্ট। প্রোটিন কিন্তু আমাদের শুধু ক্ষয় রোধ করা না, এটা আমাদের ক্ষুধা মানে হাঙ্গারটাকেও কিন্তু কন্ট্রোল করতে করে। আচ্ছা। যার কারণে আমরা অবশ্যই সেহরি তো একটা হাই প্রোটিন ডায়েটে রাখার চেষ্টা করব। যেমন কেউ মাছ মাংস খেলো, তার সাথে যদি অন্য কোনো অসুবিধা না থাকে একটা ডিম সিদ্ধ সে এক্সট্রা খেতে পারে, অথবা প্রোটিনই আমরা একটু বেশি করে রাখতে পারি। সেহরি আসলে কোন সময়টাতে খাবে? কারণ অনেকে 1টা-2টার মধ্যে খেয়ে ফেলে। হ্যাঁ হ্যাঁ, এটা কি ঠিক নাকি একদম এই সেহরির যে টাইমটা? গ্যাপটা আসলে আমার মনে হয় একটু রাখা ভালো। আচ্ছা। কারণ আমরা যে এই রাতে খাবারগুলো খাচ্ছি সেটাকে ডাইজেশন হওয়ার জন্য তো টাইম দিতে হবে। গ্যাপটা যদি রাখতে পারি, আমরা যদি 3টা-4টার দিকে মানে আজানের যদি আমরা 1 ঘন্টা আগে খেতে পারি, তাহলে আমার মনে হয় কি যেটা খুব ইফেক্টিভ হয়, যে আমাদের এদিকে টাইমটাও কাছাকাছি হচ্ছে, যে অনেক সময় আগে আমাদের খাওয়া হলো না, আবার এইদিকে আমরা আগে খেলেও তো ডাইজেশন প্রবলেমটা হতে পারে। আচ্ছা, আপনি শুরুতেই বললেন যে ডায়াবেটিস বা হাইপারটেনশন বা কিডনি রোগীদের বাড়তি সতর্কতার প্রয়োজন আছে। জি জি, আসলে এই রোগীদের আসলে কি ধরনের সতর্কতা অবলম্বন করবে রমজান মাসে? ডায়াবেটিস, কিডনি পেশেন্ট এগুলো তো আসলে আমাদের বয়স্ক যারা আছেন, বাবা মা ছাড়াও কিন্তু এখন ইয়াং জেনারেশনের মধ্যেও কিন্তু ডায়াবেটিসটা খুব কমন একটা ব্যাপার হয়ে গেছে। হাইপারটেনশন, কার্ডিয়াক প্রবলেম যেগুলো, সো এগুলোর ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই অনেক বেশি কেয়ারফুল হতে হবে। কেননা ডায়াবেটিক পেশেন্ট তাদের একটা মেডিসিন, ইনসুলিনের ব্যাপার থাকে। এই জন্য আমি মনে করি যে ডক্টরের কাছে গিয়ে তার মেডিসিনের ডোজগুলোকে অ্যাডজাস্ট করে নেওয়া, তার কাছ থেকে অ্যাডভাইস নেওয়া, এবং ডায়েটের ব্যাপারে ওই যে বললাম যে যে খাবারগুলো খুব ধীরে ধীরে সুগারটাকে পৌঁছাবে, হাইপোগ্লাইসিমিয়া হবে না, মানে গ্লুকোজটা যেন কমে না যায় ব্লাডে, সেটা খেয়াল রাখতে হবে। এমন খাবার যেমন একটু ফাইবারযুক্ত খাবারগুলোকে খাওয়া, ইসুপগুলের ভুসিটা সে চাইলে খেতে পারে, যেটা আমাদের অনেক বেশি ফাইবার যদি নাও খাওয়া হয় এটা আমাকে একটু ব্যাকআপ দিবে। প্রোটিনটা তাকে ঠিক রাখতে হবে, যদি সে চায় সে একটু দুধ বা একটু টক দই এগুলো তার খাবারে রাখতে পারে। ডায়াবেটিক পেশেন্ট মোটামুটি ভাবে করে মেনটেন করলে ভালো। ইফতারে একটা কেয়ারফুল থাকতে হবে, যে অনেক সময় ডায়াবেটিক পেশেন্ট ইফতারে রিপিটেড সুগার নিয়ে ফেলেন, যেমন হলো মুড়ি চিড়া খেয়েছে, আবার কলা খেলো, খেজুর খেলো, আবার একটু পরে হয়তো অন্য ফ্রুট সালাদের মধ্যে, সব খাবারে তো কম বেশি আসলে সুগার আছে। তো ডায়াবেটিক পেশেন্টকে যেটা করতে হবে, একসাথে যদি অনেক গ্লুকোজি খাবার বা সুগারি খাবার নাই, স্পাইক করতে পারে। তো সেই ক্ষেত্রে একটু গ্যাপে গ্যাপে তাকে ফুডটা নিতে হবে এবং ইন মডারেশন। আর কিডনি পেশেন্টের জন্য অবশ্যই এটা তো ডক্টর অ্যাডভাইস করবে যে সেই পেশেন্টটা রোজা রাখতে পারবে কি পারবে না। ডক্টর যদি ডিসাইড করেন যে সে রোজা রাখতে পারবেন, তাহলে তার যে ফুডগুলোর রেস্ট্রিকশন আছে, বিশেষ করে রমজানে আমরা যে ফুড হ্যাবিট বা ট্র্যাডিশনাল ফুড বলে থাকি, সেগুলো কিন্তু কিডনি পেশেন্টের জন্য খুবই হার্মফুল। যেমন আমরা বলে থাকি পটাশিয়াম, সোডিয়াম, তারপর হচ্ছে ফসফরাস, এই নিউট্রিয়েন্টসগুলোকে রেস্ট্রিকশন করা হয়। মূলত আমরা যে ছোলা খাই, মানে বুট যেটাকে বলছি, এটা থেকে যে আমাদের বেসন হচ্ছে, পেঁয়াজু হচ্ছে, আবার আমরা যে আদার্স যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিচ্ছি, সবই কিন্তু একটু হাই পটাশিয়াম, হাই সোডিয়াম টাইপের ফুড হয়ে যাচ্ছে, যেটা কিডনি পেশেন্টের জন্য একেবারেই হার্মফুল। এই কারণে তারা যদি রোজা রাখে, তারা ডেফিনেটলি এগুলো সবই বন্ধ করবে। তারা শুধুমাত্র হয়তো 2 বেলাতে ভাত রাখতে পারে অথবা রুটি রাখতে পারে, তার সাথে পাতলা কিছু সবজি, লাউ, চিচিঙ্গা, ঝিঙা, মিষ্টি কুমড়া এই জাতীয় সবজি রাখবে, এবং এটার সাথে হয়তো ফ্রুটসের মধ্যে আপেল, নাশপাতি এগুলো রাখতে পারে। খেজুরটাতে হাই পটাশিয়াম আছে, তাই কিডনি পেশেন্ট এগুলো খেতে পারবেন না। আর পাতলা স্যুপ টুপ করে তারা অবশ্যই খেতে পারবেন চিকেন দিয়ে। তাদের একটা প্রোটিন মানে রেস্ট্রিকশন থাকে, সেটা ডক্টর অ্যাডভাইস করে দিবেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রোটিনটাও তার কাউন্ট করে নিতে হবে, যে তার এই যে ইফতার সেহরির মিডিলে তার কতটুকু প্রোটিন আসলে মানে ইনটেক হচ্ছে। আর যদি আমরা ডাইজেস্টিভ সিস্টেমের দিকে যাই, যে কি ধরনের খাবারগুলো, অনেকের আইবিএস আছে, অনেকের হজমের সমস্যা হয়, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এই ইফতারটাকে ভাজা পোড়া টোটালি অ্যাভয়েড করা।
আর ডুবো তেলে ভাজা পোড়া খাবার কিন্তু খুব স্বাভাবিকভাবে তাদের ইরিটেশনটাকে বাড়িয়ে দেয়, স্টমাকে দেখা যাচ্ছে আরো বেশি প্রবলেম করছে। তো সেক্ষেত্রে সহজে হলো চিরা দইটা রাখা, স্যুপ রাখা বা ভাত খেয়ে ফেলা। গ্লুটেন বা গমের খাবারটা, যাদের হজমের সমস্যা আছে বা আইবিএস এর প্রবলেম আছে, তারা গমের খাবারটা অ্যাভয়েড করবে, কারণ গ্লুটেন যেটার মধ্যে আছে এটা মূলত গম থেকেই আমরা পেয়ে থাকি। চিরা মধ্যে তো আসলে নেই, চিরাটা তারা খেতে পারে। রুটি, নুডলস, বিস্কিট বা ব্রেড এগুলো অ্যাভয়েড করতে হবে। আর খুব মানে স্পাইসি খাবার না করে যদি আমরা একটু লেস স্পাইসি করতে পারি, তেল কম ব্যবহার করতে পারি, এটা আমাদের জন্য মানে এই পেশেন্টের জন্য খুব ভালো। আর তারা খাবারের গ্যাপটা বেশি করবে না। ইফতারে তো নিল, মিডিলও তাদের খাবারটা রাখতে হবে এবং সেহরিতেও তাদের খাবারটা রাখতে হবে। আচ্ছা, আপনি জানেন যে অনেকে রমজান মাসে ওজন কমাতে চায়, তারা আসলে কি করবে? আচ্ছা, এটা তো আসলে আমাদের এখন সবারই একটা কমন প্রবলেম হয়ে গেছে যে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, আমরা কেউ আসলে অ্যাক্টিভ না, যার কারণে আমি সুযোগ পাচ্ছি না মোট কথা, যার কারণে কিন্তু আমরা কম বেশি সবাই একটু ওয়েট গেইন করে ফেলছি। তো অনেকেই মনে করে যে রোজাটা আসলে খুব একটা ভালো সময় ওজন কমানোর। আমিও মনে করি যে এটা একটা ভালো সুযোগ, মানে একই সাথে আমাদের দুটো উদ্দেশ্য পূরণ হয়ে আছে, একটা আল্লাহকে খুশি করা, একটা আমাদের ওজন কমানো। কিন্তু এক্ষেত্রে আবার উল্টাটাও হয়ে যায়, যেমন হচ্ছে যে অনেকে মনে করছে আমরা লং টাইম না খেয়ে থাকছি তাহলে বোধহয় আমাদের মাস শেষে ওজন কমে যাবে। কিন্তু দেখা যায় যে ক্যালোরি, যেহেতু এখানে সবচেয়ে মেইন ইস্যুটাই হচ্ছে ক্যালোরি ব্যালেন্স করা। ক্যালোরি যদি সামহাও তার ফুলফিল হয়ে যায় ডেইলি রিকোয়ারমেন্টে, তাহলে কিন্তু তার সারাদিন না খেয়ে থেকেও কোনো লাভ হবে না, আলটিমেটলি তার ওজন কমবে না। এমনও হতে পারে ওই যে ভাজা পোড়া খাবার এক্সট্রা ক্যালোরির জন্য তার ওজনটা বেড়েও যেতে পারে। তো যারা ওজন কমাতে চাচ্ছে তার ডেফিনেটলি ভাজা পোড়া খাবার সবার আগে বন্ধ করতে হবে, যেহেতু ক্যালোরিটা ইস্যু। ক্যালোরি কাউন্ট করে তারা ইফতার এবং সেহরির মধ্যে যদি ফুডগুলোকে সেট করতে পারে, তাহলে তারা সুন্দরভাবে 1 মাস রোজা রাখার পরেও তারা ওজন কমাতে পারবে। সেক্ষেত্রে আমি মনে করি যে একটু ইফতারে খেজুর রাখলো, সরকারের উৎস হিসেবে এনার্জেটিক ফিল হলো, সাথে একটা স্যুপ বা ফ্রুট সালাদ হতে পারে, একটা প্রোটিনের ভালো সোর্স রাখতে হবে, ডিম বা চিকেন, গ্রিল চিকেন হতে পারে, বা যদি কেউ হালিম খেতে চায় সেটাও অল্প পরিমাণে মানে পরিমিত ক্যালোরির মধ্যে রেখে রাখা যেতে পারে। আমরা এই রাতে হয়তো হালকা কিছু আবার রাখলাম, আমরা সেহরিতে গিয়ে ভাতটা অল্প পরিমাণে খেলাম, সেখানে প্রোটিন থাকলো, ভেজিটেবলস থাকলো। এই 3টা খাবার মিলিয়ে যদি তার ডেইলি যে ক্যালোরি রিকোয়ারমেন্ট তার থেকে 500 থেকে 700-800 ক্যালোরি যদি আমরা কাট ডাউন করে ফেলতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ রোজার মাসেও ওজনটাকে কমিয়ে ফেলতে পারবো। আচ্ছা, রোজার মাসে আসলে কতখানি ওজন কমানো স্বাস্থ্যসম্মত? আমরা বলে থাকি নর্মালি 1 মাসে 5 কেজি কমানোটা এটা স্বাস্থ্যসম্মত। এর থেকে কম কমাটা যেমন একটু মনে হয় যে মানে অস্বাভাবিক, কারণ অনেকের ক্ষেত্রে মেটাবলিজম স্লো হলে আবার এটা স্বাভাবিক, কমও কমতে পারে। আবার এর থেকে বেশি কমানোটা সবার ক্ষেত্রে আবার ডিপেন্ড করে না। যেমন হচ্ছে কারো যদি 100-র উপরে ওজন থাকে, তার এমনও হতে পারে মাসে 7-8 কেজিও কমে গেছে, কারণ তার বডির ওয়াটার ওয়েটটা বেশি, তার ফ্যাটের পরিমাণটা একটু বেশি দেখাচ্ছে, একটু বডি কাজ করছে বেশি। আবার অনেকের আছে হয়তো 80 কেজিতে আছে, তার আদর্শ ওজন 70, সেক্ষেত্রে 3-4 কেজিও কমতে পারে। এরকম 4-5 কেজি কমাটাই আসলে ম্যাক্সিমাম, 6 কেজি কমাটা আসলে স্বাভাবিক। রোজার মাসে সবজি ফল খাওয়াটা কতটা জরুরি? সবজি এবং ফল তো ডেফিনেটলি সারা বছরের জন্য আমাদের খুবই ভালো। ফলটায় পটাশিয়াম থাকছে, এখানে আমাদের কিছু সুগারও পাচ্ছি। তো আমি মনে করি যে ন্যাচারাল সুগার আমাদের জন্য খুবই ভালো। আমরা যদি ইফতারে এক্সট্রা কোনো চিনি না দিয়ে শুধু ফল কেটে খাওয়া বা ফলের জুস করে খাওয়াটা, এটা খুবই হেলদি আমাদের জন্য। এছাড়া সবজি যেগুলো, সবজি স্যুপ করে খেতে পারি, সবজিটাকে ভর্তা করে, সালাদ করে, কারি করে, সবভাবে কিন্তু আমরা খেতে পারছি। আচ্ছা, তার মানে রোজার মাসে সুস্থ থাকতে হলে স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। অবশ্যই। পানিটা কিরকম খাবে? পানিটা তো ওই যে আমরা শুরুতে বলেছি যে আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে হবে, মানে পানিটা খুব ইম্পর্টেন্ট। আমরা সারাদিন তো আসলে পানি খাওয়ার সুযোগ পাচ্ছি না, এবং খুব শর্ট টাইম, যেমন আমরা রাতেও ঘুমাতেও হচ্ছে, আমরা ইফতারের পর থেকে হয়তো ঘুমানোর বা সেহরি টাইম পর্যন্ত সময় পাচ্ছি। এই সময়ের মধ্যে মিনিমাম 8 থেকে 10 গ্লাস পানি তাকে খেতেই হবে, ইনক্লুডিং অল ফুড। তবে এখানে একটু খেয়াল রাখতে হবে যে চা কফিটা খেলে কিন্তু আবার পানিটা হয়তো আমরা কাউন্ট করছি, ওইটা আবার পানি শূন্যতাও করে দিতে পারে। সেই জন্য আমরা যখন রোজা রাখবো চেষ্টা করব ক্যাফেইনটাকে অ্যাভয়েড করার জন্য, কারণ চা কফি বা ক্যাফেইনটা আমাদের বডিতে পানি শোষণটাকে একটু বাড়িয়ে দেয়, যার কারণে ডিহাইড্রেটেড ফিলটা হয়, মানে আমাদের একটু থার্স্টি ফিল হবে, একটু পিপাসা বেশি লাগবে, গলা শুকিয়ে যাবে, যেটা রমজানে একটু কষ্টকর আমাদের জন্য। তো অনেকে তো সেহরিতে চা
খায়। হ্যাঁ, এইটা একটু অ্যাভয়েড করতে হবে। আর যাদের হিমোগ্লোবিন কম আছে তাদের তো আসলে চা কফি আবার খাবারের সাথে খাওয়া বা খেলেও তো তাদের আয়রন অ্যাবজর্পশনটা বাধা দিচ্ছে। তা আমি মনে করি চা কফিটা একটু বুঝে খেতে হবে, আর রোজার মাসে না খেলে সবচেয়ে ভালো। সেক্ষেত্রে একটা বেস্ট ওয়ে হচ্ছে কিছু চা পাওয়া যায় এখন যেটা হচ্ছে ক্যাফিন ফ্রি। আপনি যেমন সিনামন ট্রি আছে, যেমন আমরা বলে থাকি যে দারচিনির গুঁড়া দিয়ে আমরা যে চাটা করি, বা রোজমেরি টি, এই টাইপের কিছু ওই যে ফুলের টি আছে যেগুলো আমরা ইজিলি খেলে হয়তো আমাদের ক্যাফেইনটা বডিতে যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, সেগুলো আমরা খেতে পারি। কিন্তু যদি চা কফিতে চলে যায়, যেগুলো আমরা রেগুলার চায়ের পাতা বা কফি বিন, এগুলো একটু আসলে রোজার মাসে ডিহাইড্রেশনটা করে ফেলে। এই জন্য একটু একটু অ্যাভয়েড করে নর্মালি পানি খেতে হবে। কেউ চাইলে ডাবের পানি, আরো কারো যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় কেউ স্যালাইন পানিও খেতে পারে। যে কারোর হয়তো পটাশিয়াম সোডিয়াম কমে যাচ্ছে, সেক্ষেত্রে তারা ডাবের পানি অথবা স্যালাইন পানি খেতে পারে। সাধারণ মানুষ স্যুপ, ফ্রুট জুস, নর্মাল ওয়াটার, এগুলো দিয়ে তারা রিকভার করতে পারবে। আচ্ছা। রমজানে সুস্থ থাকতে নিয়ম মেনে খাবার খেলে সারা মাসটা আমরা শান্তিতে এবং ভালোভাবে রোজাটা পালন করতে পারবো। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর বিজনেস স্ট্যান্ডার্ডকে অনেক ধন্যবাদ। এই ছিল জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।